গল্প তারুণ। অনিন্দর কথাগুলি শুনে ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটা। কাপড়ের ফাঁক দিয়ে হাতটা নিয়ে গিয়ে চোখের জলটা মুছতে মুছতে বলল, একটা পরিবারের খুব স্বাদ ছিল দাদাবাবু, নিজের সংসার, নিজের স্বামী, কিন্তু সে আর হলো কই। কেন, কি হয়েছে তাদের? কিছুই না, আমি আসলে কটা টাকাই বা হাই করি যে তাদের ভালো রাখবো, সেই জন্যই দুঃখ করছিলাম আর কি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমি এই গ্রামে হয়তো কিছুদিন থাকবো। তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে নির্দ্বিধায় বলতে পারো। মেয়েটি হঠাৎ বলে উঠল, মুক্তি দিতে পারবেন দাদা বাবু? মুক্তি? মুক্তি? তা হঠাৎ এমন কথা বলছো? মুক্তি চাই তোমার? কিন্তু কিসের থেকে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সে নয় একদিন সব বলবো ক্ষণ আপনাকে। সবে তো গায়ে এলেন, এখানে কিছুদিন থাকুন, তারপর সবই বুঝতে পারবেন। মেয়েটার কথাগুলি ছিল ধোঁয়াশা। অনিন্দ কোনো কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিল না। নৌকা এগোতে থাকলো। নদীর জলের ছলাৎ ছল শব্দ ওর কানে এসে বাজতে থাকলো। জ্যোৎস্নার আলোতে চারিদিক ঝকঝক করছিল। অনিন্দ এর আগে কোনোদিন এমন সুন্দর অনুভূতি পায়নি। নিজের জীবিকাকে সে মনে মনে ধন্যবাদ জানালো। মনের খেয়ালে একটু হেসে ফেলল। অনিন্দকে হাসতে দেখে মেয়েটি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার কি কারোর কথা মনে পড়ছে নাকি দাদাবাবু? এমন ভাবে মিচকে মিচকে হাসছেন যে বড়। মেয়েটা তাহলে সবই লক্ষ্য করছে, কিন্তু মেয়েটা ঘুমটা দিয়ে রেখেছে কেন? না, তেমন কিছু না। আসলে এমন মনোরম দৃশ্য দেখলে সবারই ভালো লাগবে। মেয়েটি আবার বলে উঠল, তা কি এমন মনোরম দৃশ্য দেখলেন আপনি? এই যে তোমার গ্রাম, এই নদী, এত সুন্দর পরিবেশ, শহরে কি আর এসবের দেখা মেলে? আমাকে জীবিকার প্রয়োজনে এদিক সেদিক ঘুরতে থাকতে হয়। বিশ্বব্রহ্মাণ্ডের অনেক জায়গাতেই গেছি, কিন্তু এমন নৈসর্গিক সৌন্দর্য চোখে পড়েনি। সত্যি চোখ ফেরানো যায় না। আবার কিছুক্ষণ সব চুপচাপ। অনিন্দ ব্যাগটা কোলের থেকে নামিয়ে পাশে রাখলো, পাটাকে টান করে নিয়ে প্রায় শুয়েই পড়ল। নৌকাটা বেশ বড়। চোখটা বন্ধ করে উপভোগ করতে লাগলো সেই শান্ত মায়াবী সৌন্দর্যকে। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে তাকে ফিরে যেতে বলল। অনিন্দ ভয় পেয়ে উঠে পড়ল। চারিদিকটা তাকিয়ে দেখলো সবকিছুই বেশ স্বাভাবিক। সে নিজেকে বলল, জায়গাটা সত্যি ভীষণ অদ্ভুত। যখন থেকে এখানে পা দিয়েছি তখন থেকে মনে হচ্ছে কেউ যেন আমার পিছু করছে, আমার সাথে কথা বলতে চাইছে, আমাকে সাবধান করতে চাইছে। কিন্তু কি সেটা? কে সেটা? এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ ওর মুখটা আগের থেকে অনেক বিষণ্ণ হয়ে গেল। গা ছমছম করতে লাগলো। সবটা চোখের সামনে থেকেও যেন অনুপস্থিত। এক অজানা আতঙ্ক সুর তুলে চলেছে। অন্ধকারের এই স্থবিরতাকে ভেদ করে কোনো এক করুণ আর্তনাদ বারবার সাড়া দিয়ে যাচ্ছে। মেলে ধরেছে তার শাখা প্রশাখাগুলিকে চতুর্দিকে, যেন কোনো এক অজানা সঙ্গী তাকে আহ্বান করে নিয়ে এসেছে এতটা পথ। দূরের আকাশটা নদীর সাথে মিলে একাকার হয়ে গেছে। কোনো নতুন অবসাদ যেন পাখনা মেলে ধরেছে। সেই অবসাদের বুক চিরে বয়ে চলেছে এই নদীটি। মেয়েটি বলে উঠল, দাদাবাবু, আপনি এই গ্রামে কেন যাচ্ছেন?
কোনো বিশেষ প্রয়োজনে? মেয়েটির প্রশ্নের উত্তরটা দেওয়া হয়তো ঠিক হবে না, এমনটাই মনে করলো অনিন্দ। তবে সম্মুখে মিথ্যে বলায় সে যথেষ্ট অনভ্যস্ত ছিল, তাই সে উত্তরটা একটু অন্যভাবে দিল। আসলে অফিসে কাজের চাপটা বড্ড বেশি ছিল, তাই এক বন্ধুর কাছ থেকে এই গ্রামের হদিশ পেয়ে এখানে একটু সময় করে কাটাতে এলাম। অনিন্দ বুঝতে পারলো মেয়েটি তার কথাটা কিছুটা হলেও আঁচ করতে পেরেছে। মিথ্যে কথা বলতে পারাটা খুব একটা সহজ কাজ নয়, বিশেষত তাদের কাছে যারা কথা প্রসঙ্গে মিথ্যাচারিতার আশ্রয় খুব কম পরিমাণেই নেয়। মেয়েটা বলল, বুঝলাম দাদাবাবু, তবে গ্রামটার নামে আশেপাশে অনেক বদনাম রটেছে। তারপর সচরাচর এই অভিমুখে আসার সাহস কেউ দেখায় না। সেখানে শহর থেকে এক আগন্তুককে আসতে দেখে আমার মনটা কেমন কু ডাকছে। অনিন্দ যে গ্রামের বিষয়ে সব কথাগুলোই আর্টিকেলে পড়েছে তা কিছুতেই প্রকাশ করতে চাইল না। কোনো অপরিচিত বিপদ যদি এসে পড়ে তাহলে সত্য অনুসন্ধানের পথ একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই মনের দুশ্চিন্তার ছাপটা মুখমণ্ডলে ফেলতে দিল না। সাবলীলভাবে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কেন, এই গ্রামে এমন কি আছে যার জন্য আশেপাশের গ্রাম, এমনকি শহর থেকেও লোকজন আসা ছেড়ে দিয়েছে? আমার বন্ধুটি তো গ্রামের সম্পর্কে বেশ সুখ্যাতিই করছিল, কই তার কাছ থেকে অবাস্তব কিছু তো আমায় শুনতে হয়নি। মেয়েটি একটু থেমে তারপর বলল, আপনাকে দেখে খুব সহজ সরল মানুষ বলেই মনে হয় দাদাবাবু। শুধু একটা কথাই বলবো, গ্রামে গেলেও এর পার্শ্ববর্তী ওই শিলাই কাটার জঙ্গলের দিকে খবরদার যাবেন না। কেন, ওখানে গেলে কি হবে? গ্রামবাসীদের মতে সেখানে নাকি কারোর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তবে আপনার বিপদের দিন আসার সম্ভাবনা খুবই কম, কারণ গ্রামের প্রধান ও গ্রামবাসীরা কেউই আপনাকে জঙ্গলের সীমানা অতিক্রম করতে হয়তো দেবেন না। তবে এইটা রাখুন। এটা কি? বুড়ো ঠাকুরের ধাগা। এটা দিয়ে কি হবে? এটা আপনাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। অনিন্দ মেয়েটির হাত থেকে ধাগাটা নিয়ে নিল। জীবনে প্রথম কোনো অবিশ্বাসকে এতটা গুরুত্ব দিল সে। মেয়েটাকে না চিনলেও তার কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছিল ওর। মেয়েটার হাতটা ওর হাতির সাথে লাগতেই মেয়েটা তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিল। অনিন্দ যেন একটি বরফের স্পর্শ অনুভব করল, যেন কোনো মরা মানুষের হাত। কারোর হাত কি করে এমন ঠান্ডা হতে পারে? অনিন্দ বুঝতে পারল মেয়েটি এক প্রকার লজ্জা পেয়েই হয়তো হাতটা সরিয়ে নিয়েছে। হাতের লাল ধাগাটিকে একবার মাথায় ঠেকিয়ে জামার পকেটে ঢুকিয়ে রাখল সে। মেয়েটি তখন হঠাৎ বলে উঠল, দাদাবাবু, আমরা ঘাটের খুব কাছে এসে পড়েছি, আর সামান্য পথ বাকি। আপনি আপনার সমস্ত জিনিসপত্রগুলো এবার তবে গুছিয়ে ফেলুন। বেশ, তবে আপনার ভাড়াটা ওটা মেটাতে হবে তো? সে হবে ক্ষণ, আপনি সাবধানে পৌঁছন তো আগে। ঘাটের কাছে এসে নৌকাটি ভিড়ল। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে নেমে গেল অনিন্দ। এই নিন আপনার ভাড়াটা। কথাটা শেষ করেই পিছনের দিকে তাকিয়ে চমকে উঠল অনিন্দ। পিছনে কেউ নেই। এত তাড়াতাড়ি নৌকাটা নিয়ে কোথায় গেল সেই মহিলা? এখনই তো এখানেই দাঁড়িয়েছিল। গ্রামটা সত্যিই ভীষণ অদ্ভুত। যাক, এখন যখন সে চলে গেছে তখন আবার কোনো একটা দিন হয়তো তার সাথে ঠিকই দেখা হয়ে যাবে। তিনি তো বললেন এই গ্রামেরই বাসিন্দা। যেদিন দেখা হবে সেদিনই না হয় এই টাকাটা ওনার হাতে দিয়ে দেবো। উনি তো বললেন ওনার পরিবারের অবস্থা ভালো নেই, সময় সুযোগ পেলে ওনার সাথে দেখা করে নেব, ওনাকে বেশ কিছু টাকা দিয়ে আসবো। কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে হাঁটতে শুরু করলো অনিন্দ। গ্রামের দিকটায় কাঁচা রাস্তা চলে গেছে, লাল মাটির রাস্তা। আশেপাশের পরিবেশটা একেবারে নিঝুম। রাস্তা দিয়ে যেতে বেশ গা ছমছম করছে অনিন্দর। মনে হচ্ছে কেউ যেন ওর পিছু করছে, তবে কাউকে দেখতে পাচ্ছে না। জঙ্গলাকীর্ণ জায়গা, এই জায়গায়
অশরীরী থাকাটা খুব একটা অবাস্তব বিষয় নয়। লতা পাতা ছড়িয়ে রয়েছে, গাছের ডালগুলোতে মর্মর শব্দ হচ্ছে। নতুন কিছুকে গ্রহণ করতে গেলে প্রকৃতির রূপে যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, অনিন্দর আগমনকে তা আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল। ভয় করছে ওর। গ্রামের সীমানা কিছুটা চোখে পড়তেই একটু নিশ্চিন্ত হলো অনিন্দ। পথের আঁকে বাঁকে কত রকমের ভয়ই তো দানা বাঁধে। সবকিছুকে গুরুত্ব দিলে সামনে এগোনো মুশকিল। এইসব কথাগুলি বলে নিজের মনকে সান্ত্বনা দিতে থাকে অনিন্দ। গ্রামের সীমানায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। ছোট ছোট কুটির, পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, একে অপরের সাথে তাদের যেন কোনো বৈরিতা নেই। পরিবেশটা কত শান্ত। কখনো দেখে মনেই হয় না এই নির্মল পরিবেশের উপরে কেউ তার কড়ায়ত্ত প্রতিষ্ঠা করেছে, কোনো এক অজানা অভিশাপ যা কিনা এই শান্তির নীড়গুলিকে ক্ষত বিক্ষত করে চলেছে। গ্রামের ওই শান্তি প্রমাণ করে দিচ্ছিল এখানে কেউ আছে, কেউ তো অতি অবশ্যই আছে, যে তার নিরলস দৃষ্টি দিয়ে অবলোকন করে চলেছে গ্রামবাসীদের এই নির্বাক স্থবিরতাকে। সীমানায় প্রবেশের পরে হঠাৎই জোরে হাওয়া বইতে শুরু করলো। মনে হলো কোনো এক দমকা হাওয়া এসে তার তর্জনী দিয়ে অনিন্দর কাঁধে আঘাত করে তাকে সচেতন করে দিয়ে গেল। অসময়ে এমন ভয়ঙ্কর ঘটনায় গোটা গ্রামের পরিবেশটা উত্তাল হয়ে উঠল। কি প্রচণ্ডতা সেই ঝড়ের! চোখ মুখ ধুলোর চাদরে ঢেকে যেতে লাগলো। অনিন্দকে যেন কেউ ধাক্কা মেরে গ্রামের সীমানার বাইরে ফেলে দিতে চাইছিল। সে কোনো রকমে একটি গাছের তলায় আশ্রয় নিল। পাশে নিমজ্জিত একটি ডাল ঝুলছিল। আপাতত কোনো আশ্রয় না পেয়ে সেটাকেই আশ্রয় করে নিজের বাঁচার উপায় খুঁজতে লাগলো অনিন্দ। এমন দুরূহ পরিস্থিতি সে আগে কোনোদিন দেখেনি। এতক্ষণ তো সবকিছু বেশ শান্তই ছিল। হঠাৎ প্রকৃতির এমন উন্মত্ততার কারণ কি? অনিন্দ লক্ষ্য করল কেউ যেন ছাতা মাথায় নিয়ে এগিয়ে আসছে তার দিকে। কিন্তু এত রাতে গ্রামের সীমানায় কে আসতে পারে? অনিন্দ কিছু না বুঝেই পাথরের মতো দাঁড়িয়ে রইল আর ঝড়ের অবসানের অপেক্ষা করতে লাগলো। এক পথিক ওই পথ ধরে যাওয়ার সময় হঠাৎ তার চোখ গেল গাছটার দিকে। অনিন্দকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি থমকে দাঁড়ালো। আপনি কে? আরে ও ভাই, শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি। ঝড়ের তীব্রতা আর প্রচণ্ডতা এতটাই বেশি যে কিছুই শুনতে পাওয়া গেল না। অনিন্দ তাকে হাত দিয়ে ইশারা করতেই লোকটা এগিয়ে এলো তার দিকে। তারপর বলল, আপনার কি কানের দোষ আছে মশাই? গলা ফাটিয়ে এতক্ষণ ধরে চিৎকার করে চলেছি, আপনি কি কিছুই শুনতে পাচ্ছেন না? অনিন্দ বলল, সত্যি বলছি ভাই, কিছুই শুনতে পাইনি। সবকিছু হঠাৎ করে কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল। আমি এই গ্রামে নতুন এসেছি, এখানকার কোনো কিছুই জানি না। গ্রামের সীমানায় পা রাখতেই এক দমকা হাওয়া এসে লাগলো আমার গায়ে। তারপরে শুরু হলো এই ভয়ানক ঝড়, যেন সবকিছুকে একাই গ্রাস করে ফেলবে। আমি কোনো রকমে নিজেকে রক্ষা করেছি। লোকটি অনিন্দকে বলল, আমি পাশের গাঁয়েই থাকি, হরিদেবপুর। বাড়ি ফিরছিলাম, ফেরবার পথে এই ঝড়ের তাণ্ডবে আটকে পড়েছি। আপনি এক কাজ করুন, আমার সাথে আসুন। আমি এই গ্রামের প্রধানের সাথে কিছু জরুরি বিষয়ে আলাপ আলোচনা করতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আর বাড়ি ফেরা সম্ভব নয়। চলুন তাহলে, আপনাকেও
তার বাড়িতে নিয়ে যাই। দুজনকেই হয়তো আজকের এই দুর্যোগের রাতটা ওনার আশ্রয় কাটাতে হবে। অনিন্দ লোকটির সাথে কথা না বাড়িয়ে এগোতে থাকলো। বেশ কিছুটা রাস্তা দৌড়ে এসে দুজনেই একটি কুটিরের সামনে পৌঁছালো। দূর থেকে দেখে যে বাড়িগুলিকে দুর্বল গঠন প্রকৃতির মনে হচ্ছিল, কাছে আসতেই সেই ধারণা অনেকখানি বদলে গেল অনিন্দর। হয়তো প্রধানের বাড়ি হওয়ায় বাড়িটার গাঁথুনি বেশ পাকাপোক্ত। শত হোক উনি এই গ্রামের মাথা, এক বিশিষ্ট ব্যক্তি, সম্মানীয় বটে। লোকটি অনিন্দকে বলল, আপনি এখানেই দাঁড়ান, আমি বরং দুর্গাদাস বাবুকে ডাকি। কিছুক্ষণ পর এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে ধূসর রঙের পাঞ্জাবি আর পাজামা। লোকটিকে দেখেই বোঝা যায় কতটা দুশ্চিন্তাগ্রস্ত তিনি। অনিন্দ চুপচাপ বিষয়টা লক্ষ্য করছিল। দুর্গাদাস বাবু হঠাৎই বলে উঠলেন, আরে সলিল, তুমি? অনিন্দ বুঝল ওকে উদ্ধারকারীটির নাম সলিল। দুর্গাদাস বাবু আরো বললেন, আমি তোমায় নিষেধ করেছিলাম এই দুর্যোগ মাথায় নিয়ে বাড়ি যেতে, কিন্তু তুমি আমার কোনো কথাতেই কর্ণপাত করলে না। দেখলে তো সেই বিপদ এলোই। সলিল বলে উঠলেন, আগে হ্যাঁ প্রধান মশাই, তখন আপনার কথাটা শুনলেই বরং ভালো হতো। দুর্গাদাস বাবুর চোখটা হঠাৎ পড়ল অনিন্দর দিকে। এই ছেলেটি কে সলিল? একে তো আগে কখনো এই তল্লাটে দেখিনি। ও হ্যাঁ প্রধান মশাই, আমি তো কথায় কথায় ওর বিষয়টা আপনাকে জানাতেই ভুলে গেছি। আমি যখন গ্রামের সীমানা পার করছিলাম সেই সময় ওই লোকটিকে দেখতে পাই। একটি বড় বটগাছের ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। গ্রামের সীমানায় যে বড় বটগাছটা আছে সেখানেই দাঁড়িয়েছিলেন। আসলে উনি গ্রামে এসেছেন কোনো এক কাজে। কলকাতা থেকে এখানে প্রথমবারই এসেছেন। তবে লোকটির সাথে আমার খুব বেশি কথা বলার সুযোগ ঘটেনি। প্রবল ঝড়ের দাপটে দুজনেই প্রাণ বাঁচিয়ে কোনো রকমে আপনার আশ্রয়ে এসেছি। বাকিটা আপনার হাতে। এই প্রতিকূল পরিস্থিতিতে আপনি তো গ্রামে কোনো বহিরাগতকে প্রবেশ করতেই দিচ্ছেন না। তবু একটু যদি দয়া করেন, না হলে ছেলেটি সত্যি এই অজানা অচেনা জায়গায় বড্ড বিপদে পড়বে। দুর্গাদাস বাবুর মন খুব বড়। এখন এক প্রকার লড়াই করেই তাকে বাঁচতে হচ্ছে। তিনি এগিয়ে গেলেন অনিন্দর দিকে। ভিতরে এসো বাবা, তুমি পুরো ভিজে গেছো। এই অবস্থায় থাকলে তোমার খুব শরীর খারাপ হয়ে যেতে পারে। আর তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এতটা রাস্তা এসেছো, খুবই ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। এটিও কিছু পড়েনি নিশ্চয়ই। অনিন্দ ওনার কথায় ঘাড়টা সামান্য নেড়ে জানালো তার কিছুই খাওয়া হয়নি। তুমি বরং ওকে ভিতরে নিয়ে এসো সলিল। কথাটা বলে দুর্গাদাসবাবু ভিতরে চলে গেলেন। আপনি আসুন আমার সাথে। সলিলবাবুর কথায় অনিন্দ ভিতরে গেল। ঘরের ভিতরে ঢুকতেই প্রথমে নজর পড়ল একটা ছবির দিকে। ছবিটির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয়টি ছিল মেয়েটির হাত। ঠিক যেন একই রকমের আঙুলগুলো। নৌকায় এই মেয়েটিই তাকে হাত বাড়িয়ে পুরো ঠাকুরের ধাগাটা দিয়েছিল না? হঠাৎ অনিন্দ বলে উঠল, আরে ইনি তো সেই মেয়েটি। এখানে এলেন কিভাবে? দুর্গাদাসবাবু অনিন্দর কথাটা অলক্ষ্যে শুনে এগিয়ে এলেন। বললেন, কার কথা বলছো বাবা? এই যে এই ছবিতে যে মেয়েটি রয়েছে, আমি তার কথা বলছি। কেন হঠাৎ এই মেয়েটির কথা বলছো যে? আমি যদি খুব ভুল না করি তাহলে ইনি সেই ভদ্রমহিলা যিনি আমাকে নৌকা করে এই গ্রামের নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। কি বলতে চাইছো তুমি? দুর্গাদাসবাবু বেশ উত্তেজিত ভাবেই কথাগুলি বললেন। সলিল এগিয়ে এসে শান্ত করলেন দুর্গাদাসবাবুকে। অনিন্দ বেশ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি মিথ্যা কথা বলছি না। এই দেখুন, মেয়েটি যাবার সময় আমাকে এই বুড়ো ঠাকুরের ধাগাটি দিয়ে গেছেন।
আর বলেছিলেন এটা সবসময় নিজের কাছে রাখতে। এটাই নাকি আমাকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে। সলিল এগিয়ে এসে সেই লাল সুতোয় বাঁধা ধাগাটি অনিন্দর হাত থেকে নিয়ে দুর্গাদাস বাবুকে দেখার জন্য দিলেন। দুর্গাদাস বাবু কিছুক্ষণ পরে ধাগাটি দেখা মাত্রই ধপ করে টেবিলে রাখা ছবিটার সামনে বসে পড়লেন। লোকটি কাঁদছে। সলিলবাবু আর অনিন্দ পাশেই দাঁড়িয়ে। অনিন্দ ব্যাপারটা বুঝতে না পেরে ওনার কাছে এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ এভাবে ভেঙে পড়লেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। লোকটি চোখ মুছতে মুছতে অনিন্দর দিকে তাকালেন। তারপর টেবিলের কোণটায় ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে যে এটা দিয়েছে সে আর এই দুনিয়ায় নেই। বহুকাল আগেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, যেখান থেকে আর কোনোদিন কেউ ফিরে আসে না। এই ছবিতে যাকে দেখছ সে আমার নিজের মেয়ে ছিল। ওর নাম শাখা। আজ থেকে 1 বছর আগে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল আমাদের সকলকে। সেই দুর্ঘটনায় যে নিষ্পাপ মেয়েটি বলি হয়েছিল সেই ছিল শাখা। আমি আজও সেই কাল রাত্রির কথা ভুলতে পারিনি। অনিন্দ দুর্গাদাস বাবুর কথাগুলিকে শুনে চমকে উঠল। তাহলে এই সেই শাখা যার সম্পর্কে সে আর্টিকেলে পড়েছিল। দুর্গাদাস বাবু স্বয়ং পুরো ঘটনাটির কথা ওখানে বিবৃত করছিলেন। গ্রামে পা রাখার পর যে এরকম একটি ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হতে হবে অনিন্দকে, সে কথা কল্পনাও করতে পারেনি। অনিন্দ দুর্গাদাস বাবুকে সামনের চেয়ারটা টেনে বসালো। ওনাকে 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, নমস্কার, আমার নাম অনিন্দ সেন। পেশায় আমি একটি পত্রিকার জার্নালিস্ট। খবর সংগ্রহ করাই আমার প্রধান কাজ। আপনাদের গ্রামে আসার জন্য আমি খুব উদ্গ্রীব ছিলাম। মূলত আমি সামাজিক কর্মকাণ্ডের উপরেই বেশি লেখালেখি করি, তবে এই গ্রামের লৌকিকতার পিছনেও যে অলৌকিক সত্যিটা কাজ করছিল তাকে ঘিরেই আমার কৌতূহল আরও বৃদ্ধি পেয়েছে। অলৌকিক কোনো বিষয়কে নিয়ে লেখার ইচ্ছাটা আমার মধ্যে ঠিক তখনই তৈরি হয়। আপনাদের গ্রামের বিষয়ে একটি আর্টিকেল পড়তে গিয়ে সেখানে একটি নিউজ চ্যানেলকে বলা আপনাদের সমস্ত কথাগুলি আমি পড়েছি। ইলুয়াগঞ্জকে যে অভিশাপ ঘিরে রয়েছে সেই অভিশাপকে নিজের চোখে দেখব বলে আমি এখানে এসেছি। সামনেই চড়কের অনুষ্ঠান। এই সময় গত বছর এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছিল, তেমনটাই আপনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। আমি পুরো ঘটনাই কম বেশি জানি। দুর্গাদাসবাবু অনিন্দকে হাতে লাল ধাগাটা ধরিয়ে দিয়ে বললেন, আপনি আমায় ক্ষমা করবেন অনিন্দবাবু, তবে এমনিতে গ্রামে প্রচুর নিরীহ মানুষের প্রাণ চলে গেছে। আপনার প্রাণ সংশয় হোক এমন কোনো কাজ করার অনুমতি আমি আপনাকে দিতে পারি না। আমাদের গ্রাম থেকে কেউ আর চড়কের কাঠটুকু আনতেও ওই শিলাই কাটার জঙ্গলে যেতে চায় না। তাই সলিল এসছিল, ও পাশের গ্রামেই থাকে। ওদের গ্রাম থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা এবার জঙ্গলে যাব ভেবেছি, কারণ গ্রামের প্রধান হিসাবে আমার একনিষ্ঠ কর্তব্য সেটি। আমি কাঠ না তুললে বুড়ো ঠাকুরের পুজোর আয়োজন হবে না। আমরা বংশ পরম্পরায় সেই কাজ করে চলেছি, কাজেই আমরা এই পুজো কিছুতেই বন্ধ হতে দিতে পারবো না, কোনো পরিস্থিতিতেই না। তাহলে আমাদের গ্রামের উপরে আরো বড় অভিশাপ নেমে আসবে। আমি বিশ্বাস করি একমাত্র বুড়ো ঠাকুরই আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারেন। অনিন্দ দুর্গাদাস বাবুর কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনল। তারপর বলল, আমি কি কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারি? সলিলবাবু বললেন, বেশ তো দুর্গাদাস বাবু, ছেলেটি যখন আমাদের সাহায্য করতে চাইছে তখন আমরা ওকে আমাদের সাথে নিয়েই নিতে। আমাদের সাথে থাকলে আমাদের অনেক সুবিধাই হবে। শহুরে মানুষ, তারপর শিক্ষিত, ওর কাছে যুক্তিতর্কের যেমন অভাব নেই তেমনি অভাব নেই উপস্থিত বুদ্ধিরও। কাজেই আমার মনে হয় ওনাকে আমাদের সাথে নিয়ে যাওয়াটাই ঠিক হবে। সলিলবাবুর কথাগুলি শুনে বেজায় রেগে গেলেন দুর্গাদাসবাবু। তিনি এক প্রকার উচ্চস্বরেই বলে উঠলেন, কখনোই না সলিল। তুমিও জানো গ্রামের ভয়াবহতার কথা, কিভাবে দিনের পর দিন বহু মানুষ গায়েব হয়ে যাচ্ছেন। কোনো এক অজানা শক্তি তাদের প্রাণ হরণ করেই চলেছে।
আমাদের হাতে কেবলমাত্র 2 দিন সময় আছে, তারপরেই আমাদের যেতে হবে শিলাই কাটার জঙ্গলে। ওটার জঙ্গল নেই, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যেখানে আমরাই বলতে গেলে প্রাণ হাতে করে যাব, সেই ছেলেটিকে এমন ভয়াবহতার অভিশাপ মাথায় নিয়ে কিছুতেই বাঁচতে দেওয়া যায় না। এই ছেলেটি আমাদের সাথে যাবে না। অনিন্দ দেখল দুর্গাদাস বাবু আর সলিল বাবুর মধ্যে তাকে ঘিরে বচসা ক্রমশই বেড়ে চলেছে। পরিস্থিতি ক্রমাগতভাবে জটিল হয়ে যাচ্ছে। তখন সে বলল, আচ্ছা বেশ বেশ, আপনারা নিজেদের মধ্যে আমাকে নিয়ে দয়া করে কোনো অশান্তি করবেন না। গ্রামের প্রধান হিসাবে উনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। অনিন্দর মুখে এই কথা শুনে ওনারা দুজনে শান্ত হলেন। বাইরের ঝড়টা থেমেছে। সলিলবাবু বললেন, বেশ, আমি তবে পরশুদিন রাত্রে আসব। আমি মোটামুটি 5 জনকে সাথে নিয়ে আসব। আপনারা সকলে মশাল নিয়ে তৈরি থাকবেন। তারপর আমরা সকলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। দুর্গাদাস বাবু বললেন, আমার সাথে হয়তো খুব বেশি হলে 3 জন যাবে। গ্রামের যা পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে গ্রামের কেউই ওদিকে পা বাড়াতে সাহস করবে না। সলিলবাবু বললেন, বেশ, আমি তবে আজকে আসলাম। কোনো দুশ্চিন্তা করবেন না আপনি, আমাদের উদ্দেশ্য সফল হবেই। বুড়ো ঠাকুর আমাদের সাথেই আছেন। সলিলবাবু বেরিয়ে গেলেন। দুর্গাদাস বাবু ঘরের চেয়ারটা টেনে বসলেন। বাইরে মৃদু হাওয়া বইছে, জানলার পর্দাটা হাওয়ায় উঠছে। তুমি কি কিছু খাবে? অনিন্দকে প্রশ্ন করলেন তিনি। আগে হ্যাঁ, আমি অভুক্ত। অনেকক্ষণ হয়ে গেছে, পেটে কিছুই পড়েনি। যদি কিছু খাবার পাওয়া যেত ভালোই হতো। দুর্গাদাস বাবু গরম গরম রুটি আর তরকারি এগিয়ে দিলেন অনিন্দর দিকে। অনিন্দ নিমেষে খাবারগুলো খেয়ে ফেলল। হাত মুখ ধুয়ে এসে খাটে বসল। আচ্ছা প্রধানমশাই, এই বীরুকাতান্ত্রিকের উপস্থিতি কি আপনারা কোনোদিন চাক্ষুষ টের পেয়েছেন? অনিন্দ একটু সাহস নিয়েই কথাগুলো জিজ্ঞাসা করল। আমাদের গ্রামের রাতে কেন, দিনের বেলাতে ওই পিশাচের নামোল্লেখ কেউ করে না। হয়তো সে আমাদের কথা শুনছে, আমাদের দেখছে। কোনোদিন আমিও হয়তো আর জীবিত থাকবো না। আমাদের গ্রামে এখন যে কোনো অমঙ্গলের জন্য দায়ী করা হয় ওই পিশাচকেই। কথাটা শেষ হতেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে 2-3 জন লোক দুর্গাদাস বাবুর নাম ধরে সজোরে ডাকছিলেন। পরিস্থিতির জটিলতা আরো বেড়ে যাচ্ছে দেখে দুর্গাদাস বাবু দরজাটা খুললেন। তিনি একটু আতঙ্কের সাথেই বললেন, আরে হরি, শিবু, তোমরা এত রাতে কি ব্যাপার? আবার কি কিছু ঘটেছে? অনিন্দ উঠে দেখল 2 জন লোকের চোখেই জল। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, প্রধানমশাই, আপনি শিগগিরই চলুন। হরির মেয়েটা আজকে হঠাৎ গায়েব হয়ে গেছে। সন্ধ্যের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্গাদাস বাবু রেগে গিয়ে বাড়ি থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। অনিন্দও চলল ওনার পিছনে। অনতি দূরেই একটি কুটির নজরে পড়ল। কুটিরের সামনে বহু মানুষ জড়ো হয়েছেন। ভিড় ঠেলে সরিয়ে এগিয়ে এলেন দুর্গাদাস বাবু। হরির স্ত্রী বসে অঝরে কাঁদছেন। দুর্গাদাস বাবু বললেন, কি হয়েছে? মহিলাটি এগিয়ে এসে বললেন, প্রধান মশাই, সন্ধ্যের দিকে সরলা ওর বান্ধবীদের নিয়ে জল আনতে গেছিল নদীর ঘাটে। দূরের ঘাটে যায়নি, গ্রামের রাস্তা ধরেই আমি ওদেরকে যেতে বলেছিলাম, কিন্তু প্রায় 4 ঘন্টা হতে চলল, এখনো কারোর কোনো খোঁজ নেই। সর্বনাশ! মাত্র 2 দিন সময় বাকি আছে চড়কের উৎসব শুরু হতে, তার আগেই এত বড় একটা অঘটন ঘটল। গ্রামের আরো 5-5টা মেয়ে গায়েব হয়ে গেল, সকলেই তরুণী। দুর্গাদাস বাবু ভেঙে পড়লেন। অনিন্দ ওনার কাছে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, এখনো তো খুব বেশি দেরি হয়নি। আমরা কি ওই দিকটায় গিয়ে একটু দেখে আসতে পারি না? হয়তো ওরা পথ হারিয়ে ফেলেছে। হরি এগিয়ে এসে বললেন, আপনি কে? আপনাকে তো এই গায়ে আগে কোনোদিনও দেখিনি। আসলে আমি কলকাতা থেকে আজই এই গ্রামে এসেছি। আমি একজন জার্নালিস্ট। আপনাদের গ্রামের সম্পর্কে কিছু কথা অনলাইনে পড়েছিলাম। বিষয়টির সত্যতা জানতেই এখানে আসা। তবে এখানকার পরিস্থিতি দেখে আমি সত্যি ভীষণভাবে অবাক হয়ে যাচ্ছি। আপনারা যে এত বড় সমস্যার মধ্যে রয়েছেন তা
এখানে এসে জানতে পারলাম। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। লোকটি প্রত্যুত্তরে বললেন, মেয়েগুলো প্রত্যেকেই গ্রামের সমস্ত রাস্তাঘাট চিনত পুঙ্খানুপুঙ্খভাবে। এই পথে তারা বহুবার এসেছে ও গেছে, কিন্তু আজকে যেভাবে তারা উধাও হয়ে গেছে, তারপরেও কি আপনার মনে হয় এটা কোনো সাধারণ ঘটনা? ওরা আর কোনোদিনও ফিরবে না। অনিন্দ কথাগুলো শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। দুর্গাদাস বাবু বললেন, আজকের রাতটা আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা এত বড় ঝুঁকি কিছুতেই নিতে পারবো না। অগত্যা অনিন্দকে গ্রামবাসীদের সাথে সেদিন রাতটা ওখানেই কাটাতে হলো। সারাটা রাত ওভাবেই কেটে গেল। পরের দিন ভোর হতেই সকলে রওনা দিল। গ্রামের রাস্তা ধরে এগোতে লাগলো সকলে। গ্রামে এত মানুষ থাকা সত্ত্বেও মনে হচ্ছে গোটা গ্রামটা যেন শ্মশানে পরিণত হয়েছে। গ্রামের এই পরিস্থিতি অনিন্দকে আরো ভীত করে তুলল। গ্রামের সীমানা পেরোতেই একজন চিৎকার করে উঠল, এই দেখুন, কার যেন হাতের চুরির টুকরো ভাঙা পড়ে রয়েছে। আরো কিছুটা দূর এগোতেই কারুর জামার ছেঁড়া টুকরো পড়ে থাকতে দেখা গেল। সবাই ঘাবড়ে ওই চিহ্নগুলোকে লক্ষ্য করেই এগোতে লাগলো। সকলে লক্ষ্য করল চিহ্নগুলো গ্রামের সীমানায় নেই, সেগুলো ক্রমাগতভাবে জঙ্গলের দিকটায় এগোতে শুরু করেছে। নদীপথে না গিয়ে চিহ্নগুলো প্রবেশ করেছে জঙ্গলের গভীরে। সকলকে আরও সাবধান থাকার নির্দেশ দিলেন দুর্গাদাস বাবু। আরও কিছুটা পথ যেতেই কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল। সামনে যেতেই সকলের শিরায় শীতল রক্তের স্রোত বয়ে গেল। অনিন্দ সামনে যেতেই চিৎকার করে উঠল, গ্রামের মেয়েগুলোর মরদেহ পড়ে রয়েছে, কারুর শির নেই। কেউ যেন তাদের মাথাগুলিকে ধড় থেকে ছিঁড়ে নিয়েছে, শুধু দেহগুলি পড়ে রয়েছে। এই নৃশংসতা অনিন্দ জীবদ্দশায় কোনো দিনও দেখেনি। দুর্গাদাস বাবু বললেন, আমরা যা ভাবছিলাম সেটাই ঘটেছে। দেখো অনিন্দ, এই হলো সেই ভয়ঙ্কর বিভীষিকার নিদর্শন। এই নৃশংসতাই তাড়া করে বেড়াচ্ছে আমাদের প্রতিদিন। এরপরেও তুমি বলবে এই সমস্ত কিছুই সাধারণ? এই মৃতদেহগুলিকে আমাদের এখানেই পুড়িয়ে ফেলতে হবে। গ্রামে ফিরে বলতে হবে আমরা কাউকেই খুঁজে পাইনি। তা না হলে গ্রামের জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে। এরকম বহুবার হয়েছে আমাদের সাথে, নতুন কিছু নয়। এই বিভীষিকার হাত থেকে রক্ষা পাওয়া হয়তো এই জন্মে আর সম্ভবপর হবে না। অনিন্দর সামনেই তাদের শেষ কৃত্য সম্পন্ন করলেন। অনিন্দ লক্ষ্য করল কারুর চোখে এক ফোঁটা কান্না নেই। চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের তেজ ফুটে উঠেছে প্রত্যেকের চোখে। চোখগুলোও যেন দাউ দাউ করে জ্বলছে। তারপরে সকলে অনিন্দকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে এলো। অপঘাতে মৃত্যু হওয়ায় কারোর অস্থি বিসর্জন করা হলো না। অনিন্দ লক্ষ্য করল দুর্গাদাস বাবু সহ সকলেই গ্রামের সকলের কাছে মিথ্যা বললেন। প্রাপ্ত চিহ্নগুলোও তারা লুকিয়ে ফেললেন। সেদিন রাতেই সলিল সহ আরো 5 জন দুর্গাদাস বাবুর বাড়িতে এসে পৌঁছলেন। দরজাটা বন্ধ করা হলো। অনিন্দর প্রতি এখন সকলের বিশ্বাস জন্মেছে কিছুটা, তাই ওর সামনেই সকলে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা শুরু করলো। কথা শুরু হবার পরেই হঠাৎ কুটিরের দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। অনিন্দ বলল, দাঁড়ান, আমি দেখছি। অনিন্দ দরজার কাছে যাবার আগেই দুর্গাদাস বাবু ওর হাতটা চেপে ধরলেন। খবরদার, দরজার দিকে এগোনোর চিন্তাও এখন করো না। কিন্তু কেন? অনিন্দ লক্ষ্য করল ঘরের সবাইও কেমন চুপচাপ হয়ে গেছে। কারুর গলা দিয়েই কোনো আওয়াজ বেরোচ্ছে না, মুখ চোখও একেবারে শুকিয়ে গেছে। দরজায় কড়া নাড়ার শব্দটাও হঠাৎ করে কেমন থেমে গেল। দুর্গাদাস বাবু ফিস ফিস করে বললেন, সে এসেছে। দরজার ফাঁক দিয়ে বাইরের দিকটায় দেখানোর চেষ্টা করলেন তিনি, কিন্তু
অনিন্দর কিছুই নজরে পড়ল না। সবকিছু শান্ত হলে আবার একবার দরজার মাঝ বরাবর চোখটা রাখতেই অনিন্দর শরীরে সব রক্ত এক নিমেষে হিম হয়ে গেল। দরজার বাইরে কোনো একটা রক্তবর্ণ দৃষ্টি যেন তাকে লক্ষ্য করে তাকিয়ে রয়েছে। ভয়েতে চোখটা সরিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁপতে লাগলো অনিন্দ। কারণ যার চোখ দেখা গেছে তার শরীর ছিল না। শূন্যে কোনো চোখ যেন তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। অনিন্দ লক্ষ্য করল সকলেই হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে কোনো একটা মন্ত্র বিড় বিড় করে জপ করতে লেগেছেন। সকলেই অনিন্দকে ইশারায় চুপ করে থাকার পরামর্শ দিলেন। অনিন্দ তখনও ভয়ে ঠক ঠক করে কাঁপছে।